বাংলাদেশের বন্ধুপ্রতিম ক্রিকেটীয় দেশ জিম্বাবুয়ে টেস্ট খেলতে আবারও চলে এসেছে বাংলাদেশের মাটিতে এবং দুই টেস্ট ম্যাচের সিরিজটা হবে। প্রথমটা সিলেটে 20 তারিখ থেকে, পরবর্তীটা চট্টগ্রামে 28 তারিখ থেকে। এবং এই সিরিজ খেলার জন্য জিম্বাবুয়ে ইতিমধ্যেই সিলেট পৌঁছে গেছে। সেখানে জিম্বাবুয়ে বাংলাদেশ দুটো দলই তাদের ক্যাম্পে তারা কিন্তু প্রস্তুতিটা নিয়ে নিচ্ছে। এবং আগামী পরশু প্রথম টেস্টটা শুরু হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে। জিম্বাবুয়ে শেষ বাংলাদেশের সঙ্গে 2021-এ টেস্ট খেলেছিল, সেটা তাদের ঘরের মাটি হারারেতে। এবং সেই টেস্ট ম্যাচটায় বাংলাদেশ বেশ ভালো ব্যবধানে এই ম্যাচটা জিতে নিয়েছিল 220 রানের ব্যবধানে। এবং শেষবার যখন বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ে অন্তত সিলেটে খেলেছিল, সেখানে কিন্তু জিম্বাবুয়ে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল এবং সেটাই গত 5টা টেস্টের মধ্যে জিম্বাবুয়ের একমাত্র জয় বাংলাদেশের এগেইনস্টে। সব মিলিয়ে যদি পরিসংখ্যানের দিক থেকে বলি, তাহলে জিম্বাবুয়ে বাংলাদেশ একে অপরের সঙ্গে বেশ কাছাকাছি একটা অবস্থানে রয়েছে জয় পরাজয়ের জায়গাটায়। বাংলাদেশ 8টা ম্যাচ জিতেছে, জিম্বাবুয়ে জিতেছে 7টা এবং 3টা ম্যাচ ড্র হয়েছে। রিসেন্ট হিস্ট্রিতে বাংলাদেশ ডেফিনেটলি জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটেও ডমিনেট করছে হোয়াইট বল ক্রিকেটের পাশাপাশি। এবং এই একটা সিচুয়েশনে জিম্বাবুয়ে যখন বাংলাদেশে আসছে, তখন আসলে একটা প্রশ্নের জন্ম কিন্তু হয়ে যায়। এই সিরিজ থেকে জিম্বাবুয়ের হয়তো পাওয়ার অনেক কিছু আছে, কারণ সাধারণত তারা টেস্ট খেলছে না। 2022 সালে তারা পুরোপুরি টেস্ট ক্রিকেট থেকে ব্যান ছিল আইসিসির কাছ থেকে। 23, 24, 25 3 বছর মিলিয়ে হাতে গোনা কিছু টেস্ট তারা খেলার সুযোগ পেয়েছে এবং সেটা মূলত আয়ারল্যান্ড, আফগানিস্তান তাদের সঙ্গে খেলেছে। আমরা 2024-এর কথা বলতে পারি, সেখানে আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের সঙ্গে তারা ম্যাচ খেলেছে। আফগানিস্তানের সঙ্গে ড্র করলেও আয়ারল্যান্ডের সঙ্গে তারা ম্যাচটা হেরেছিল বেলফাস্টে। 2025 বা এই বছরও কিন্তু দুটো টেস্ট খেলেছে জিম্বাবুয়ে এবং এই বছরের দুটো টেস্ট থেকে দুটোতেই তাদের হারতে হয়েছে। একটা হেরেছে আফগানিস্তানের সাথে, একটা আয়ারল্যান্ডের সাথে। সুতরাং একেবারে তলানির দিকের যে টেস্ট প্লেইং নেশন গুলো আছে তাদের মধ্যেও যেখানে লড়াই হয়, জিম্বাবুয়ে কিন্তু সেখানেও গত 2 বছর ধরে তেমন একটা সাফল্য পায়নি। সুতরাং তাদের দলটাকে আমরা একটা দুর্বল দল ধরে নিতে পারি, টেস্ট ক্রিকেটের সবচাইতে দুর্বলতম দল যদি আমরা বলি 12টা টেস্ট ক্রিকেটিং নেশনের মধ্যে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের আসলে এই সিরিজ থেকে পাওয়ার কি আছে? জিম্বাবুয়ে পাওয়ার অনেক কিছু আছে, যেটা আমি আগেও বলছিলাম যে তারা ডেফিনেটলি একটা উইনিং ওয়েজে যদি আসতে পারে টেস্ট ক্রিকেটে, তাদের এস্টাবলিশমেন্টের যে জায়গাটা সেখানে যদি আরেকটু সম্মান পুনরুদ্ধার করতে পারে, সেটা তাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট হবে। তবে বাংলাদেশের আসলে পাওয়ার কি আছে? কিছু পয়েন্ট তো ডেফিনেটলি আছে। একটা এক্সাম্পল দিতে পারি, সিলেটের মাটিতে বাংলাদেশের জিম্বাবুয়ের সঙ্গে একটাই টেস্ট হয়েছে এবং সেই টেস্টটা 2018-তে বাংলাদেশ হেরেছিল। সুতরাং সিলেটে বাংলাদেশ আবারও যেহেতু জিম্বাবুয়েকে ফেস করছে, সেই ম্যাচটায় জিম্বাবুয়েকে হারানোর একটা সুযোগ বাংলাদেশের সামনে ডেফিনেটলি আছে। এবং টেস্ট ক্রিকেটের এক একটা জয় সেটা কিন্তু ইম্পর্টেন্ট। যদিও আমরা জানি যে এই দুটো টেস্ট ম্যাচের যে সিরিজ, সেই সিরিজটা কিন্তু আইসিসির চ্যাম্পিয়নশিপস এর অন্তর্ভুক্ত নয়। এই সাইকেলটা ইতিমধ্যেই ফর্মালি শেষ হয়ে গেছে, ফাইনালটা জুন মাসে হবে। এবং তার আগে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যে এই যে টেস্ট, এটা কিন্তু গত বছরের শিডিউল টেস্ট ছিল। গত বছর সেই শিডিউল টেস্ট গুলো খেলতে পারেনি বিধায় জিম্বাবুয়ে এই সময়টা এসেছে বাংলাদেশের সঙ্গে ওই দুটো টেস্ট খেলার জন্য। তো প্রথম পয়েন্টটা যেটা বলছিলাম, বাংলাদেশ সিলেটের মাটিতে জিম্বাবুয়ের কাছে হেরেছিল এর আগের ম্যাচটায় টেস্টে। সিলেটের মাটিতে জিম্বাবুয়েকে হারানোর সুযোগ এই বাংলাদেশ দলটার এখন এই সিরিজের মাধ্যমে আছে। দ্বিতীয় পয়েন্টে যদি যাই, বাংলাদেশ খুব একটা বেশি টেস্ট খেলার সুযোগই তেমন পায় না, সেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হোক কিংবা বাইরে হোক। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ার কারণেই বাংলাদেশের বরঞ্চ টেস্ট খেলার যেই শিডিউলিংটা আছে, বড় বড় দেশের বিরুদ্ধে টেস্ট খেলার যে সুযোগ আছে, সেটা অনেকটা বেড়ে গেছে বাকি দলগুলোর তুলনায় অবভিয়াসলি। তবে প্রস্তুতির জায়গায় আসলে ক্রিকেটাররা খুব একটা সুযোগ পান না। স্পেশালি যারা টেস্ট স্পেশালিস্ট রয়েছেন বাংলাদেশ দলের, তারা কিন্তু বছরে দেখা যায় 6টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। সুতরাং প্রস্তুতিটা যে নিতে হবে, আরো বেশি সংখ্যক ম্যাচ খেললে আরো একটু বেশি প্রস্তুতি নিতে তারা পারেন। একদম অন এন্ড অফ যখন থাকে তাদের অবস্থাটা, তখন হুট করে একটা টেস্ট সিরিজ খেলতে গেলে সেটার আগে কিন্তু পর্যাপ্ত প্রস্তুতিটা তাদের হয় না। সুতরাং টেস্ট ক্রিকেটের সঙ্গে যেই নিজেদের সম্পৃক্ততা, সেটা বাড়ানোর একটা চেষ্টা বা বাড়ানোর সুযোগটা এই সিরিজটা ডেফিনেটলি করে দেবে বাংলাদেশের টেস্ট স্পেশালিস্টদের কাছে। আরো একটা বিষয় যেটা বলা যায়, অবভিয়াসলি বাংলাদেশ তারা গত বছর যদি বলি দেশের মাটিতে কিন্তু তাদের পারফরমেন্স একেবারেই ভালো ছিল না টেস্টে। তারা শ্রীলঙ্কার সঙ্গে 2 টেস্টের সিরিজের দুটোতেই হেরেছিল ঘরের মাটিতে। তারপরে সাউথ আফ্রিকা যখন বছরের শেষ দিকে আসে, তাদের কাছেও কিন্তু 2-0 ব্যবধানে হারতে হয়েছিল। সুতরাং ঘরের মাটিতে কোনো টেস্ট জয় গত বছর বাংলাদেশের ছিলই না। বিদেশের মাটিতে উল্টো বাংলাদেশ সফল হয়েছিল, পাকিস্তানকে 2 টেস্ট সিরিজে দুটোতেই হারিয়েছিল এবং সেই সাথে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে গিয়ে বাংলাদেশ টেস্টে হারিয়ে এসেছে। সুতরাং নিজের ঘরের মাটিতে আসলে আবারও জয়ের ধারায় ফিরে আসার যে সুযোগ, সেটা কিন্তু রয়েছে বাংলাদেশের সামনে। এক হচ্ছে সিলেটে জিম্বাবুয়েকে হারানো, দুই হচ্ছে বাংলাদেশের যারা টেস্ট স্পেশালিস্ট আছে তাদের জন্য টেস্ট ম্যাচ খেলার সংখ্যাটা বেড়ে যাওয়ায় প্রস্তুতির একটা মোক্ষম সুযোগ,
তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে বাংলাদেশ ঘরের মাটিতে জয়ের অভ্যাসটা আবারও পুনরুদ্ধার যেন করতে পারে, সেই একটা সুবর্ণ সুযোগ এই টেস্ট সিরিজটা অবশ্যই বাংলাদেশ দলকে দিচ্ছে। কি কি না পাওয়ার আছে সেটা কিন্তু একটা আলোচনার বিষয় হতে পারে। আমরা বেশ কিছু ক্রিকেটারদেরকে দেখছিলাম যাদেরকে বলা হচ্ছিল যে দুর্বল প্রতিপক্ষ পেলে সেই ক্রিকেটারদেরকে টেস্ট ক্রিকেটে সুযোগ দেওয়ার একটা উপায় বের করা যায় কিনা। অমিত হাসান তাদের মধ্যে একেবারেই টপ নাম্বারে ছিলেন, তার নামটাই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, কারণ এনসিএল লঙ্গার ভার্সনে হাইয়েস্ট রান স্কোরারদের তালিকা একদম উপরের দিকে তিনি ছিলেন। 51+ অ্যাভারেজ, 750 রানস, ডাবল সেঞ্চুরির অভাব ছিল না। তবে আলটিমেটলি বাংলাদেশের ন্যাশনাল টিমের যারা নির্বাচক রয়েছেন তারা কিন্তু প্রথম টেস্টের যে স্কোয়াড সেখানে অন্তত অমিতকে অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনাটা করেননি। তারা তাদের সেরা ক্রিকেটারদেরকেই বা বেস্ট পসিবল স্কোয়াডটাকেই কিন্তু সুযোগ দিচ্ছেন এই প্রথম টেস্টটা খেলার জন্য নাজমুল শান্তর অধিনায়কত্বে। সো না পাওয়ার জায়গায় এটা হতে পারে যে আমরা নতুন কিছু খেলোয়াড়দের যে পরখ করে নেওয়ার সুযোগ সেটা হয়তো এই সিরিজের মাধ্যমে করতে পারতাম, সেটা আমরা করছি না। তবে তারপরও তাসকিন যেহেতু ইনজুরির কারণে বিশ্রামে আছেন, তাসকিনের জায়গায় তানজিম সাকিব তিনি সুযোগ পাচ্ছেন। এখন প্রথম টেস্টেই তিনি একাদশে সুযোগ পাবেন কিনা সেটাই আবার দেখার বিষয় হবে, কারণ হাসান মাহমুদ আছেন, খালেদ আছেন, তাদেরকে হয়তো সুযোগটা দেয়া হবে। সেই জায়গাটায় তানজিম সাকিব তিনি আসলে সুযোগ পাবেন কিনা সেটাই হচ্ছে গিয়ে একটা দেখার বিষয়। নাহিদ রানাও আছেন এই দলটায়, 3 পেসার নিলেও দেখা যায় একেবারে 4 নম্বরেই তিনি থাকছেন। সুতরাং প্রথম টেস্টে হয়তো তার অভিষেকটা আমরা হয়তো দেখবো। ভিডিওটা শেষ করতে চাই একটা পজিটিভ নোট দিয়ে। টেস্ট ক্রিকেটের সবচাইতে বর্ণাঢ্য সংস্করণ। তো এই সংস্করণে বাংলাদেশ যত বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে ততই ভালো। প্রতিপক্ষ যেই হোক না কেন, সবাই তো টেস্ট প্লেইং নেশন দিন শেষে। জিম্বাবুয়ের এই সিরিজটাকে অবশ্যই খুব সিরিয়াসলি নেওয়া উচিত এবং এই সিরিজটাতে বাংলাদেশের খেলোয়াড়দের এটাই টার্গেট করা উচিত। পরবর্তী টেস্ট সাইকেলের যেই কঠিন ব্যাপারগুলো সামনে আসতে যাচ্ছে সেটারই প্রস্তুতি হয়তো ঘরের মাটিতে তারা জিম্বাবুয়ের সঙ্গে এটা করে নিতে পারে। তবে একেবারেই যে তাদের হেলায় ফেলে দেয়া যাবে সেরকম কিছু নয়। ভালো ক্রিকেটটা খেলেই বাংলাদেশকে 2 টেস্টের সিরিজটা জিততে হবে এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের যে ওভারঅল রিসেন্ট সময়ের যে ডমিনেশন সেটাকে আসলে মেনটেন করার একটা সুযোগ বাংলাদেশ অবশ্যই হাতছাড়া করতে চাইবে না। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।